আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে বলছে ব্রিটেনের ইহুদি রাব্বি। এদিকে ব্যর্থতা নিয়ে পদত্যাগ করছেন ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান। আরও থাকছে কথা রাখেনি ইহুদিবাদীরা, গাজার কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল। ইসলামী জিহাদের ঘোষণা, গাজায় জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত। আরও থাকছে ইউক্রেনের গোয়েন্দা প্রধানের স্ত্রীকে বিষ প্রয়োগ। জানিয়ে দেব 17 দিন পর উদ্ধারের টানেলে আটকা 41 শ্রমিক। সর্বশেষ থাকছে হামাসকে ধন্যবাদ জানিয়ে ইসরায়েলি মায়ের চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে বলছে ব্রিটেনের ইহুদি রাব্বি। ব্রিটেনে বসবাসকারী একজন ইহুদি রাব্বি হেনান বেগ জোর দিয়ে বলেছেন, এটা শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এবং সেই দিনটি খুবই দূরে নয়। তিনি বলেছেন, গাজায় যা ঘটেছে তা সত্যিকার অর্থে গণহত্যা এবং তার ভাষায় এটি 80 বছর আগে ইহুদি জনগণের সাথে ঘটে যাওয়ার ঘটনার সাথে খুব মিল রয়েছে, যা ইহুদিবাদীরা এখন গাজার জনগণের সাথে একই আচরণ করছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের আচরণ উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। আরও দুঃখজনক হচ্ছে ইসরায়েল ইহুদি জাতির নামে, তাওরাত ও ঈশ্বরের নামে ফিলিস্তিনিদের সাথে এই আচরণ করছে। ইহুদিবাদী শাসনের প্রধানদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে আনতে হবে এবং আমাকে এখানে সত্যটি বলতে হবে যে সমস্যার মূল দখলদারিত্বের মধ্যে রয়েছে। ইহুদি রাব্বি হেনান বেগ আরও বলেছেন, ইসরায়েলি নেতাদের অবশ্যই আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা উচিত, কারণ সত্য এটাই যে ফিলিস্তিন সংকটের মূলে রয়েছে ইসরায়েলি দখলদারিত্ব। তিনি এও বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন 7 অক্টোবর থেকে শুরু হয়নি, বরং 75 বছর আগে শুরু হয়েছে এবং সবাই ইসরায়েলি অপরাধযোগ্য দমনপীড়ন, পানি চুরি এবং ফিলিস্তিন ভূমি দখলের বিষয়ে অবগত আছে। তিনি বলেন, এসব আচরণ ও স্বাভাবিকভাবে সবাইকে যুদ্ধ ও রক্তপাতের দিকে ঠেলে দেয়, তাই সবারই উচিত সমস্যার শিকড়ের দিকে মনোযোগ দেওয়া এবং এর সমাধান করা। একমাত্র সমাধান হচ্ছে ফিলিস্তিনি ভূমি ফিলিস্তিনি জাতির কাছেই সম্পূর্ণরূপে ফিরিয়ে দেওয়া। অবশ্যই এর মানে ইহুদিদের প্রত্যাখ্যান করা নয়। আমরা ফিলিস্তিনি সরকারের ছত্রছায়ায় জীবনযাপন করতে পারি, কারণ ইরান সহ আরও অনেক মুসলিম দেশ ইহুদি সম্প্রদায় শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। ব্রিটেনে বসবাসকারী এই ইহুদি ধর্মগুরু তার সহকর্মী ও বন্ধুদের ইরান ভ্রমণের কথা উল্লেখ করেছেন। সেখানে তারা ইহুদিদের ভালো সহাবস্থান, ইহুদি হাসপাতাল, এমনকি সংসদে একজন ইহুদি প্রতিনিধির কথা উল্লেখ করেছেন। সুতরাং আমরা ফিলিস্তিনেও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারি। ইহুদি রাব্বি হেনান বেগ আরও বলেছেন, ইহুদি বিশ্বাস অনুসারে এটা শতভাগ নিশ্চিত যে ইসরায়েল শিগগিরই ধ্বংস হয়ে যাবে। তারা সেই দিনটির জন্য প্রার্থনা করছে এবং সেই দিনই শীঘ্রই আসবে। তিনি এও বলেন, ইসরায়েল সরকার ইহুদিদের জন্য আলাদা ভূমি রক্ষার অজুহাতে অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে এবং তারা অজুহাত হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা উল্লেখ করছে, যে সময় 60 লাখ ইহুদি নিহত হয়েছিল। তিনি বলেন, ইসরায়েলের একটি শিশুও জানে যে ইসরায়েলি সৈন্য ট্যাঙ্ক অস্ত্রগুলো কি করে এবং সবাই জানে যে ইসরায়েল সরকার ইহুদি জাতির জন্য শান্তি ও প্রশান্তি আনবে না, বরং ইসরায়েলি নেতারা সারা বিশ্বে যুদ্ধ ও রক্তপাত ছড়িয়ে দিচ্ছে। ব্যর্থতা নিয়ে পদত্যাগ করছেন ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান। ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান আহরন হেলিবা পদত্যাগ করতে যাচ্ছেন। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়া মাত্র তিনি সরে যাবেন বলে জানিয়েছেন। 7 অক্টোবর ইসরায়েলে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলা বন্ধ করতে ব্যর্থতায় দায় নিয়ে তিনি বিদায় নিচ্ছেন বলে জানিয়েছেন। তিনি তার সহকর্মীদের বলেন, ওই দিন সকালে আমি বুঝতে পেরেছিলাম যে এটা শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হলে আমাকে বিদায় নিতে হবে। তিনি জানান, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হওয়ার ঘোষণার দিক কিংবা স্থায়ী যুদ্ধবিরতি হলে কিংবা ইসরায়েল কেবল বিচ্ছিন্ন হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া মাত্র তিনি সরে যাবেন। ইসরায়েলি গোয়েন্দা বিভাগ ইতিমধ্যেই হ্যাবিলাকে অক্ষম লোক হিসেবে বিবেচনা করছে। তার উত্তরসূরি কে হচ্ছেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। হামাসের 7 অক্টোবরের অভিযানের পর করণীয় নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে যে টেলিফোন বৈঠক হয়, অজ্ঞাত কারণে হেলিবাকে তাতে রাখা হয়নি, অথচ বিষয়টি তার এখতিয়ারের মধ্যেই ছিল। তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ রাখায় বাহিনীতে তার অবস্থান নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এমন এক প্রেক্ষাপটেই তিনি সরে যাচ্ছেন। কথা রাখেনি ইহুদিবাদীরা, গাজার কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকার কয়েকটি অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করেছে। এর মধ্য দিয়ে তারা হামাসের সাথে যে যুদ্ধবিরতি চুক্তি করেছে তার লঙ্ঘন করল। হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের ফলে 5 দিন ধরে নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনের উপর ইহুদিবাদী বাহিনীর বর্বর হত্যাকাণ্ড বন্ধ রয়েছে। প্রেস টিভি বলছে, ইসরায়েলি ট্যাঙ্ক থেকে উত্তর গাজার আল শাতি শরণার্থী শিবিরে এবং গাজা সিটির শেখ রেজওয়ান এলাকায় গোলাবর্ষণ করা হয়। এর আগে ইহুদিবাদীরা হামাসের সাথে 4 দিন ধরে চলা যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ আরও 2 দিন বাড়াতে সম্মত হয়।
এই দুদিনে হামাস আরো 20 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল 60 জন ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্ত করবে। এর আগে 4 দিনের যুদ্ধবিরতির সময় হামাস 69 জন বন্দীকে মুক্তি দিয়েছে, যার মধ্যে 51 জন ইসরায়েলি এবং 18 জন বিদেশি নাগরিক। এর বিপরীতে ইহুদিবাদীরা তাদের কারাগার থেকে 150 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। ইসলামী জিহাদের ঘোষণা, গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি আবারও গাজায় আগ্রাসন শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। গাজায় প্রথম দফার 4 দিনের যুদ্ধবিরতি শেষে 2 দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পর জিহাদ আন্দোলন এই ঘোষণা দিল। ইসরায়েল বারবারই বলেছে, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর তারা আবারও গাজা উপত্যকার বিরুদ্ধে সামরিক হামলা শুরু করবে। জিহাদ আন্দোলন এক বিবৃতিতে বলেছে, অন্য প্রতিরোধ সংগঠনগুলোর পাশাপাশি তারাও ইহুদিবাদী ইসরায়েলের আচরণকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থ রক্ষা ও ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদিবাদীদের আগ্রাসন ঠেকানোর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। গত 7 অক্টোবর গাজা থেকে ইহুদিবাদীদের বিরুদ্ধে যে আল-আকসা তুফান অভিযান চালানো হয়েছে তাতে জিহাদ আন্দোলনের যোদ্ধারা অংশ নিয়েছে। 7 অক্টোবরের অভিযানের পর গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েল ইতিহাসের নজিরবিহীন বর্বরতা চালিয়েছে। এক পর্যায়ে 2 পক্ষ 4 দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়। এক্ষেত্রে কাতার মধ্যস্থকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইউক্রেনের গোয়েন্দা প্রধানের স্ত্রীকে বিষ প্রয়োগ। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধানের স্ত্রীর শরীরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। তাকে একটি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার জিওআরের মুখপাত্র আন্দ্রে ইউসুফ এ তথ্য জানিয়েছেন। ইউসুফ জানান, গোয়েন্দা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলের স্ত্রী মারিয়ানার শরীরে ভারী কোনো ধাতু দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে। এছাড়া বাহিনীর আরো বেশ কয়েকজন সদস্যের মধ্যে বিষক্রিয়ার হালকা লক্ষণ দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, মারিয়ানার শরীর যে পদার্থ প্রয়োগ করা হয়েছে তা প্রত্যাজিক জীবনে বা সামরিক অভিযানে ব্যবহৃত হয় না। মারিয়ানার শরীরে যে ভারী ধাতু দিয়ে বিষ প্রয়োগের কথা সন্দেহ করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর ঘটনার পেছনে রাশিয়ার কোনো হাত রয়েছে কিনা তা ইউক্রেনের কোনো গণমাধ্যমের খবরে বলা হয়নি। 17 দিন পর উদ্ধার টানেলে আটকা 41 শ্রমিক। 17 দিনের আটকা অবস্থার পর ভারতের উত্তরাখণ্ডের টানেলের ভেতর থেকে বের করে আনা হয়েছে সব শ্রমিকদের। মঙ্গলবার সন্ধ্যার দিকে অভিযান শুরুর পর 41 জনকে টানেলের ভেতর থেকে বের করা হয়। 12 নভেম্বর থেকে আটকা থাকা শ্রমিকদের বের করে আনতে 60 মিটার লম্বা একটি পাইপ স্থাপন করা হয়। এই পাইপের মধ্য দিয়ে বিশেষভাবে তৈরি চাকাচালিত স্টারে করে শ্রমিকদের বাইরে নিয়ে আসা হয়। দীর্ঘ 17 দিনের দুঃস্বপ্নময় এক যাত্রার পর বাইরে আলোর মুখ দেখছেন এসব শ্রমিক। এনডিটিভি জানায়, শ্রমিকদের উদ্ধারে প্রথমে পাইপটি দিয়ে ভেতরে যান বিশেষ ক্ষমতা সম্পন্ন উদ্ধারকারীরা। কিভাবে চাকাচালিত স্টারে বের করা হবে সে ব্যাপারে আটকা পড়া শ্রমিকদের নির্দেশনা দেন তারা। এছাড়া শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করেন তারা। এরপর তাদের স্টারে করে শুয়ে দেওয়া হয়। শোয়ানোর পর বাইরে থেকে টেনে টেনে শ্রমিকদের বের করে নিয়ে আসা হয়। সংবাদ মাধ্যমটি আরও জানায়, উদ্ধার কাজটি ধীরে ধীরে করা হয় যেন বাইরে এসে শ্রমিকরা আগে নিজেদের মানিয়ে নিতে পারেন। বর্তমানে সেখানকার তাপমাত্রা মাত্র 14 ডিগ্রি সেলসিয়াস। হামাসকে ধন্যবাদ জানিয়ে ইসরায়েলি মায়ের চিঠি। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে ধন্যবাদ জানিয়ে একজন ইসরায়েলি মা আবেগঘন চিঠি লিখেছেন। গাজায় বন্দী থাকা দিনগুলো সম্পর্কে চিঠিতে বলছেন, আমার চেয়ে এমিলিয়ার প্রতি আপনাদের অসাধারণ মানবিকতার জন্য আমি আমার হৃদয় থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমার মেয়ে গাজার রানীর মতো থেকেছে। আপনারা হামাস যোদ্ধা সবাই এমিলিয়ার সঙ্গে দয়া এবং সহানুভূতি আচরণ করেছেন। গাজায় জিম্মিদের প্রতি হামাসের সদাই আচরণের বর্ণনা দিয়ে চিঠি লিখেছেন। চিঠিতে সোমবার হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের অফিসিয়াল টেলিগ্রাম পেজে আরবি অনুবাদ সহ পোস্ট করা হয়েছে। পোস্টে ওই মা ও তার মেয়ের একটি ছবি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার তুরস্কের সংবাদ মাধ্যম টিআর ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মা ড্যানিয়েল এলনি এবং 5 বছর বয়সী মেয়ে এমিলিয়া দুজনই হামাসের হাতে জিম্মি অবস্থায় ছিলেন। দীর্ঘ 49 দিন পর মুক্তি পেয়ে গাজা ছাড়ার আগে হামাস যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চিঠিতে এসব কথা লিখেছেন। হিব্রু ভাষায় চিঠিতে আরও বলেছেন, দীর্ঘযাত্রায় আমাদের এমন কারো সঙ্গে দেখা হয়নি যে এমিলিয়ার প্রতি সৃজনশীল আচরণ করেনি। হামাসের প্রতি সমবেদনা জানিয়ে আরও বলেছেন, আপনারা যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং যে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন তা সত্ত্বেও আপনাদের এমন সদয় মনোভাব আমার মনে থাকবে। এই পৃথিবীতে আমরা অনেক ভালো বন্ধু হতে পারতাম। গাজাবাসীকে শুভকামনা জানিয়ে চিঠি শেষে লিখেছেন, আপনাদের সবার জন্য স্বাস্থ্য এবং উন্নতি কামনা করছি। সবার পরিবারের সন্তানদের জন্য সুস্বাস্থ্য কামনা ও ভালোবাসা রইল।